স্বাগত দেশ বাণিজ্যে, সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। আর পরনির্ভরশীলতা নয়, এবার এলডিসি উত্তরণের দিকে এগোচ্ছে দেশ। বাংলাদেশে খাদ্য, আইসিটি সহ জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা, মোবাইল প্রযুক্তিতে বাড়ছে এআই ব্যবহার, বাংলাদেশে তৈরি হয়েছে বড় বাজার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের দেশ বাণিজ্যের আয়োজন, দেখার আমন্ত্রণ। খাদ্য, আইসিটি, প্রযুক্তি, এনার্জি সহ বাংলাদেশের ভারী ও মাঝারি শিল্পে বিনিয়োগ করতে চায় সৌদি উদ্যোক্তারা। তবে বিনিয়োগে নিশ্চিতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সৌদি বিনিয়োগকারীরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা দেবে বলেও জানান। বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবার সৌদি আরব বাংলাদেশ চেম্বারের আয়োজনে ঢাকায় হয়ে গেল বিজনেস সামিট। সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক, ধর্মীয় সহ সার্বিকভাবে বাংলাদেশের সঙ্গে মিল থাকায় বিনিয়োগ বাড়াতে চান সৌদি আরবের উদ্যোক্তারা। বাংলাদেশের বিশাল ফ্রিল্যান্স বাজারকে আরো বড় করার সুযোগ রয়েছে বলেও জানান তারা। কোনো দেশের সাথে ব্যবসা বাড়াতে সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, স্কিল এবং ব্যবসায় ইথিক্স খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এসে এদেশের প্রতি ধারণা বদলে গেছে। তবে বিনিয়োগ নিশ্চিতে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। মুসলিম ভ্রাতৃত্বের দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ আছে। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দুই দেশে অনেক কর্মী আছে, তাদেরকে প্রশিক্ষিত করতে কাজ করা হবে। সৌদি আরবে তাদের ভিশন 2030 এবং 2034 সালের বিশ্বকাপ সামনে রেখে বিপুল পরিমাণ জনশক্তি প্রয়োজন হবে। এই চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর পরামর্শ দেন তারা। বাংলাদেশের কৃষি, আইটি, ফ্রিল্যান্সিং সহ আরো অনেক খাতে কাজ করার সুযোগ আছে। আমরা বিনিয়োগে আগ্রহী। দুই দেশের বাণিজ্য উন্নয়নে শীঘ্রই সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার কথাও বলেন চেম্বারের নেতারা। আমরা একটা সময় নিয়ে সৌদি আরবে আমরা একটা বড় ধরনের আপনার শোকেস বাংলাদেশ করব। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরনো টার্মিনাল জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছে দেশের ব্যবসায়ীরা। পিপিপির মাধ্যমে 627 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে এখনকার 13টি বার্থকে 6টি গ্যান্ট্রি ক্রেনের সহায়তার বিশ্বমানে গড়ে তোলার পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষকে। AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বিশ্বমানের বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা চট্টগ্রাম বন্দরের জিসিবির টার্মিনালকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ এবার এসেছে দেশের ব্যবসায়ীদের কাছ থেকে। সম্প্রতি বার্থ অপারেটরদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয় 7,650 কোটি টাকার প্রকল্প পরিকল্পনা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়। 20 বছর আমরা বার্থ অপারেটর হিসেবে চট্টগ্রাম বন্দরে আমরা কাজ করে আসছি। আমাদের অভিজ্ঞতা প্রচুর এবং আমাদের এফিসিয়েন্সি, আমাদের পারফরমেন্স সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা মনে করছি বিদেশিরা যখন এখানে কাজ করতে যাচ্ছে, তারা যে সবাই একটা ইন্টেনশন যে চট্টগ্রাম বন্দরে এসে তারা করবে, কাজ করবে, আমরা মনে করি যে আমরা একটা পোর্শন কাজ করার জন্য আমরা ডিজার্ভ করি। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি জাহাজ ভেড়ানোর উপযোগী, তবে প্রায় সবগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এই অবস্থায় 1 থেকে 13 নম্বর জেটি পর্যন্ত অবকাঠামো নির্মাণ এবং টার্মিনাল পরিচালনার জন্য পাওয়া প্রস্তাবটি যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন আজকে তারা একটা প্রস্তাব নিয়ে এসছে, সেটা হচ্ছে জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর জেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে, এরকম একটা প্রপোজাল আমাদের কাছে এসছে। তো এটা আমরা এখন আমাদের চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব। পরিকল্পনা অনুযায়ী 6টি গ্যান্ট্রি ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন ডলার। বাকি 518 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। যাচাই বাছাই করার পরে যেটা রিজনেবল হবে, যেটা আমাদের জন্য প্রযোজ্য হবে, সেগুলো আমরা বেছে নিয়ে কিভাবে কি পদ্ধতি কাজ করব, যাতে দেশ এবং জাতীয় পোর্ট এটা একটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের সামনে। দেশি অপারেটররাও জেসিবি পরিচালনা করলে দেশের অর্থ দেশে থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান কার্যালয়ে উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এ তাগিদ দেন তিনি। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের আইসিটি খাতে প্রচুর চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে, আরও সক্ষমতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। বৈঠকে আলোচনা হয় বিগত সরকারের বিস্তর দুর্নীতি ও লুটপাটের প্রভাবে ব্যাংকিং খাত এখনও পুরোপুরি ঠিক করা যায়নি, আর বিভিন্ন দেশের দূতাবাস না থাকায় যে ভিসা জটিলতা সৃষ্টি হয় তা থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার। শফিকুল আলম আরও জানান, ইসলামী ক্যাটাগরির 5টি ব্যাংক শীঘ্রই একীভূত হচ্ছে এবং ক্যাশলেস লেনদেন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া দেশের 9টি রেজিম কোম্পানিকে অতি দ্রুতই অবসায়ন করবে সরকার। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন। এবার দেশ বাণিজ্যের বিশ্লেষণ। বাজারে এসেছে অ্যাপেলের নতুন আইফোন 17 সিরিজ। বাজারে আসার পরপরই নতুন মডেলের আইফোন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে দেখা যায় উদ্বেগ। কেমন চলছে আইফোন 17 এর বাজার? আইফোন 17 এর সাথে পাল্লা দিয়ে বাজারে অন্য কোনো মডেল চলছে? বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। সম্প্রতি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে অ্যাপলের নতুন সিরিজ আইফোন 17। অ্যাপল কোম্পানি এবার বাজারে এনেছে আইফোনের 4টি মডেল: আইফোন 17, আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স এবং আইফোন 17 এয়ার। বড় ডিসপ্লের পাশাপাশি আইফোন 17 এর ক্যামেরায় এসেছে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেল 2x টেলিফটো লেন্স। আগের তুলনায় ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে দ্বিগুণ বড় সেন্সর, যা দিচ্ছে বিস্তৃত ফিল্ড অফ ভিউ। টেলিফটো লেন্সটা ওটা একদম 48 মেগাপিক্সেল করে দিয়েছিল, আগে ছিল না এত। আর ফ্রন্ট ক্যামেরাটাও আপনার ছিল 12 মেগাপিক্সেল, এটা এখন 18 মেগাপিক্সেল করে দিয়েছে। বিক্রেতারা বলছেন, আইফোন 17 নিয়ে উন্মাদনা দেখা গেলেও নতুন মডেলের বিক্রি আগের মডেলগুলোর তুলনায় খুবই কম। বিক্রি কম হওয়ার কারণ হিসেবে তারা দায়ী করছেন নতুন মডেলের অতিরিক্ত দামকে। তবে আইফোনের নতুন মডেল আসার কারণে পুরনো মডেলের চাহিদা বেড়েছে বলেও জানান তারা। 17 প্রো ম্যাক্স বর্তমান রানিং আছে, কিন্তু বাট আগের মতো সেল নেই, সবাই তো নিতে পারে না, 2 লাখের উপরে বাজেট। আইফোনকে পাল্লা দিয়ে বাজারে রাজত্ব করছে স্যামসাং। বিক্রেতারা বলছেন, বাজারে স্যামসাং এর S25 আলট্রা, MI সহ বেশ কয়েকটি ব্র্যান্ডের ফোনের চাহিদা বেশি। আইফোনের যদি কেউ পাল্লা দেওয়ার মতো থাকে কোম্পানি, তাহলে অবশ্যই স্যামসাং, এটা বলাই যায়। স্যামসাং আছে, S25 আলট্রা, 4 আলট্রা, এগুলো চলতেছে ভালো। আইফোনের নির্দিষ্ট গ্রাহক থাকায় এর নতুন মডেল বাজারে আসলেও তার প্রভাব বাকি ব্র্যান্ডের ফোনগুলোর ওপর পড়ছে না বলেও জানান বিক্রেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বর্তমান সময়ে আইফোনকে পাল্লা দিয়ে বাজারে রাজত্ব করছে স্যামসাং এর S25 আলট্রা। কাস্টমারদের আকৃষ্ট করতে স্যামসাং প্রতিটি মডেলে ব্যবহার করেছে AI ফিচার, লেটেস্ট প্রসেসর, অধিক স্টোরেজ, র্যাম সহ উন্নত মানের ক্যামেরা কোয়ালিটি। বিস্তারিত রিপোর্টে। আইফোন 70 অলরেডি লঞ্চ, সো যেমন বোধহয় রিসেন্টলি লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। সো আর আমাদের S25 আলট্রা আমরা লঞ্চ করেছি দিস ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাংলাদেশ মার্কেটে। এখন পর্যন্ত যদি বলি, S25 আলট্রা রেসপন্স ইজ কোয়াইট বেটার দেন আইফোন। কাস্টমারদের প্রথমে একটা চাহিদা থাকে যে আমাদের হার্ডওয়্যারগত দিক থেকে যাতে প্রসেসরটা বেটার থাকে। প্রসেসরগুলো আমরা লেটেস্ট প্রসেসর দিচ্ছি। দেন র্যাম রোম নিয়ে থাকে। আমাদের র্যাম রোমগুলোর কার্যকারিতা অন্য যে কোনো আমরা যদি বলি মার্কেটে কম্পিটিটিভ ব্র্যান্ডগুলো হচ্ছে বেটার। ছবি তোলার ট্রেন্ডটা হচ্ছে সবচেয়ে বেশি এবং রিলস বা ভিডিও। সো এখানেই হচ্ছে এই ফিচারটা সবচেয়ে বেশি স্যামসাংয়ের কার্যকারিতা দেখা যাচ্ছে। স্যামসাংয়ের ক্ষেত্রে নয়েজ গার্ড হচ্ছে তার কার্নেল লেভেল অর্থাৎ ডিভাইস লেভেল হচ্ছে সিকিউরিটি সিস্টেম। এই জায়গায় আসলে কনজিউমারের আপনি যতটুকু ডেটা দেখতে চান বা শেয়ার করতে চান ততটুকু ডেটাই হচ্ছে সে গ্লোবালি বা কেউ যদি চায় ওটা কাস্টমাইজ এটাকে আপনার এখান থেকে নিতে পারবে।
টেকনোলজি আসলে মানুষের জন্য সহায়ক হয় সবসময় যদি আমি এটা প্রপার ইউতে ইউজ করি। সো আমার দৈনন্দিন কাজের মধ্যে যদি বলি, আমি যেটাই বললাম, যে কোনো ইনফরমেশন যদি আমরা চাচ্ছি, আমি গুগলে দিতে পারি যে কোনো ইনফরমেশন, ইউ হ্যাভ ফাইন্ড এ লট অফ ইনফরমেশন, বাট কোনটা আপনার জন্য ইফেক্টিভ সেটা হয়তো আপনি জানছেন না। প্রযুক্তিতে এআই এর ব্যবহার বাড়ছে, আসছে নতুন মোবাইল প্রযুক্তির ট্রেন্ড কেমন হতে যাচ্ছে এই নিয়ে আলাপ করতে যুক্ত করে নিচ্ছি ইন্টারন্যাশনাল মোবাইল ব্র্যান্ড টেকনোর বাংলাদেশের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুব নিজেকে ভালো লাগছে। জি, আমরা জানতে যাচ্ছি নতুন নতুন হ্যান্ডসেট বাজারে আসছে, যুক্ত হচ্ছে এআই সহ নানান আপডেট প্রযুক্তি। জানতে চাই মোবাইল হ্যান্ডসেট সেক্টরের ট্রেন্ডটা এখন কেমন? আচ্ছা, মোবাইল হ্যান্ডসেট নিয়ে যদি বলি, আমরা দেখতে পারবো যে পাস্ট অনেক ডিকেড থেকে স্মার্টফোন কিন্তু একটা রেগুলার কমিউনিকেশন ডিভাইস থেকে আমাদের মানে লাইফের পাওয়ারফুল একটা কম্পানিয়ন হয়ে গিয়েছে। তো আমাদের ডেইলি লাইফে হয়ে গেছে যে আমরা সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাতের ঘুমের আগ মুহূর্ত পর্যন্ত প্রোডাক্টিভ এন্টারটেইনমেন্ট, অনেক কিছুই কনজিউম করি স্মার্টফোন থেকে। স্মার্টফোন আমাদের লাইফে যেভাবে অর্থবদ্ধভাবে জড়িয়ে গিয়েছে, সেই জায়গায় এআই কিন্তু কাইন্ড অফ লাইক, যদি আমরা এআই এর পরিপূর্ণ সহ ব্যবহার করতে জানি, তো এআই কিন্তু আমাদের লাইফটা অনেক ইজি করে দিচ্ছে এবং অনেক সময় যে কাজগুলো আমরা অনেক টাইম কনজিউম করে করতাম, অনেক লং লেন্দি হয়ে যেত, সেই কাজগুলো কিন্তু এখন এআই অনেকটা সহজ করে দিয়েছে। অনেক সহজ করে দিয়েছে। জি, আমি আরেকটা প্রশ্ন আছে আমার। আইফোন 17 নিয়ে কিন্তু অনেক উদ্দীপনা ছিল, যেটা সবসময় থাকে, নতুন একটা আইফোনের মডেল আসছে। আমরা দেখতে পেয়েছি যে 17 এর ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে, এর কারণ আপনি কি বলবেন? আচ্ছা, আইফোন নিয়ে যদি বলি, সো ডেফিনেটলি আইফোন একটা আলাদা নিশ মার্কেট, ওটা টোটালটাই কনজিউমারই আলাদা। তো ওইটাতে ভাটা পড়ার মেইন রিজন হচ্ছে যে আমি প্রথমে বলবো যে আইফোন 16 সিরিজে যখন তারা এআই লঞ্চ করে, তো এই এআই ইজ নট টোটালি কমপ্লিট বিল্ড। যেভাবে লাইক অন্যান্য ব্র্যান্ড যখন এআই লঞ্চ করে সেটা টোটাল একটা কমপ্লিট বিল্ড অথবা মোটামুটি পাইলট করার পরেই লঞ্চ করেছিল, বাট আইফোনের এআইটা স্টিল নাও ইজ নট দ্যাট মাচ লাইক অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে হয় না। এবং এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এর আগের আইফোন সিরিজে হচ্ছে আপনার টাইটেনিয়াম বডি যখন ইউজ করে, সো দ্য টাইটেনিয়াম ইজ দ্য মোস্ট লাইটেস্ট অ্যান্ড টাফ মেটাল ম্যাটেরিয়াল। তো এখন তারা অ্যালুমিনিয়াম ইউজ করছে, যেটা কিনা আসলে লাইটেস্ট, বাট এটা আবার অ্যালুমিনিয়ামের মতন টাফ না। তো এটা বেশ কিছু আমরা রিপোর্ট দেখছি এবং অনেক ইউজারদের রিভিউ দেখছি যে এটাতে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, ডেন্ট হয়ে যাচ্ছে, মানে আপনার এটা ড্যামেজ হচ্ছে হাত থেকে পড়ে যাওয়ার কারণে। সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। দুইটা রিজন, যেটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি, সেকেন্ড ওয়ান ইজ স্টিল নাও এআই ইজ নট কমপ্লিটেড। যেটা আমরা যেমনটা দেখি আইফোন নিয়ে, মানে গ্রাহকদের মধ্যে বা ক্রেতাদের মধ্যে সাধারণ মানুষ সবার একটা আগ্রহ থাকে যে আইফোন একটা, এই বিষয়টা আমরা অন্য কোথাও কিন্তু দেখি না। এর আসলে কারণটা কি? এটা কি ব্র্যান্ড ভ্যালু নাকি? হ্যাঁ, ডেফিনেটলি ব্র্যান্ড ভ্যালু। আমি তবে আরেকটা কথা বলতে চাইবো যে আইফোনের কিন্তু মানে চাহিদার পিছনে বা এর ভালোবাসার পিছনে অন্যতম দুইটা কারণ হচ্ছে, প্রথমত আইফোনের ওএস অপারেটিং সিস্টেম এবং অথবা ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারেন, ইউএক্স। তো এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, কজ আইফোনের ইউজার এক্সপিরিয়েন্স বা ওএস অনেক স্মুথ হয়, সবসময় ইউজার ফ্রেন্ডলি হয়। এবং আরেকটা হচ্ছে এইটার আপনার হচ্ছে পিকচার কোয়ালিটি আউটপুটটা, এটা দীর্ঘদিন থেকে তারা এই দুইটা জায়গা ধরে রাখতে পেরেছে। যদি আমরা অন্য জায়গাগুলা যদি কম্প্রোমাইজ করি, লাইক স্পেসিফিকেশনের দিক থেকে কম্প্রোমাইজ করি, বিল কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করি, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তারা অবশ্যই অপারেটিং সিস্টেমের দিক থেকে খুব ডিটেইলে, খুব নিখুঁত ভাবে কাজ করে এবং ডেফিনেটলি তাদের ক্যামেরা একটু আলাদা হওয়ার যে বিষয়টা, তারা সেটা আসলে সেভাবেই কাজ করছে। আমার আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশে বর্তমানে টেকনো সহ অন্যান্য হ্যান্ডসেটের বাজারটা কেমন? ক্রেতাদের আগ্রহ মূলত কোন কোন ফিচারের দিকে বেশি? আচ্ছা, যদি এই জায়গায় বলি তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আমরা রিসেন্ট বা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বিজনেস করছি। তো টেকনোর এখন আগ্রহ অনেক মানুষের কাছে, টেকনো একটা ভালো ব্র্যান্ড হিসেবে পৌঁছেছে, টেকনো মানুষের চাহিদাগুলো পূরণ করছে। অ্যাকচুয়ালি আমরা মানুষের শুধু চাহিদা নিয়ে কাজ করি না, আমরা বলবো যে আমরা টেকনো সবসময় চেষ্টা করছি যে যেন মানুষ
অ্যাফোর্ডেবলের ভিতরে তার পেইন পয়েন্ট গুলো আমাদের ডিভাইস থেকে যেন ইরেজ করতে পারে। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। আমরা প্রত্যেকটা মানুষকে চাই, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু পেইন পয়েন্ট থাকে, লাইক ডিভাইস ইউজ করার ক্ষেত্রে হোক বা ডেইলি লাইফের ক্ষেত্রে হোক। তো আমরা সেই পেইন পয়েন্ট গুলো যতটুকু আমরা স্মার্টফোন থেকে ইরেজ করতে পারছি, দেন আই থিঙ্ক যে অ্যাকচুয়ালি আমরা কাস্টমারকে বেনিফিটেড করতে পারছি। তো টেকনো ওই জায়গা নিয়ে কাজ করছে এবং বর্তমানে আমরা ওই জায়গা নিয়ে কাজ করতে করতে আমরা মানে মোটামুটি কাস্টমারদের ভালোবাসার জায়গায় এসেছি, নাম্বার 1। নাম্বার 2, আপনার কোশ্চেন ছিল যে অ্যাকচুয়ালি যে কাস্টমার এখন কোন জিনিসগুলো বেশি পছন্দ করছে। ডেফিনেটলি আমরা বলবো এজ এ কনজিউমার হিসেবে একটা কাস্টমার সবার আগে ফোনের ডিজাইনটা পছন্দ করে, এরপরে আছে বাকি ফিচার্স গুলো, লাইক ক্যামেরা আছে, এখন আমরা এআই ইউজ করছি, ক্যামেরা ফিচার ইনরিচ করতে পারছি, এআই কত স্টেবল এবং পারফেক্ট আউটপুট দিতে পারে সেই জায়গায় কাজ করছি। তবে সবথেকে ক্ষেত্রে আমরা এই 3টা জিনিস নিয়ে খুব ভালোভাবে কাজ করছি। প্রাইসিং এর বিষয়টা আপনারা আসলে কি করছেন, মানে এটা কি একদম সাধারণ থেকে শুরু করে টেকনোর বিষয়টা বিশেষ করে? জি, আমরা গ্রাহকের মানে একেবারে এন্ট্রি সেগমেন্ট থেকে নিয়ে শুরু করে একদম হাই এন্ড সেগমেন্ট পর্যন্ত প্রত্যেকটা গ্রাহকের কথা মাথায় রেখে প্রত্যেকটা ফোন ডিজাইন করছি। জি, আপনাদের টেকনো নিয়ে একটা হাব করার পরিকল্পনা ছিল বাংলাদেশে, ওইটা আসলে পরিকল্পনাটা কত দূর এগিয়েছে? টেকনো নিয়ে হাব করার পরিকল্পনা যথেষ্ট এগিয়েছে। আমরা যে টেকনো মানে আমরা মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় টেকনো একদম রিটেল ট্যুর বা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষের কাছে যেন সহজভাবে পৌঁছাতে পারে সেই হাবটা নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করছি। হোপফুলি ভেরি সুন উই উইল বি অন দেয়ার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষের লেনদেন পরিস্থিতি। ঢাকার পুঁজিবাজারে আজ ডিএসইএক্স সূচক 36 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5377 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর কমেছে। আজ দর বেড়েছে 105টি কোম্পানির, কমেছে 221টির এবং অপরিবর্তিত আছে 73টির। এছাড়া লেনদেন হয়েছে 611 কোটি 87 লাখ টাকা। লেনদেন গতকালের তুলনায় লেনদেন কমেছে 176 কোটি টাকা। এছাড়া লেনদেনের তালিকায় আজ টপ গেইনারের তালিকায় ছিল পাইওনিয়ার ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে ছিল গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথমেই ছিল ইউনিয়ন ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল এক্সিম ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক 36 পয়েন্ট কমে অবস্থান করছে 15,046 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 64টির, কমেছে 100টির এবং অপরিবর্তিত আছে 35টির দাম। এছাড়া লেনদেন হয়েছে 8 কোটি 32 লাখ টাকার। আমরা যদি টাকার সাথে মুদ্রার বিনিময় হার দেখি, সেক্ষেত্রে ডলার কিনতে আজ খরচ হচ্ছে 122 টাকা 50 পয়সা এবং বিক্রি হচ্ছে 121 টাকা 50 পয়সায়। পাউন্ড 168 টাকা 32 পয়সায় কিনতে হচ্ছে এবং বিক্রি হচ্ছে 161 টাকা 23 পয়সা। এছাড়া ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 140 টাকা 57 পয়সা। এছাড়া আজ জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 83 পয়সা এবং বিক্রি হচ্ছে 76 পয়সায়। সৌদি রিয়াল 33 টাকা 5 পয়সায় ক্রয় হচ্ছে এবং বিক্রয় হচ্ছে 32 টাকা 28 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 51 পয়সা এবং বিক্রি হচ্ছে 28 টাকা 62 পয়সায়। এর পরেই আছে সিঙ্গাপুরি ডলার ক্রয় হচ্ছে 97 টাকা 88 পয়সা এবং বিক্রয় হচ্ছে 93 টাকা 39 পয়সায়। ইন্ডিয়ান রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 46 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 29 পয়সায়। চাইনিজ ইয়েন ক্রয় হচ্ছে 19 টাকা এবং বিক্রি হচ্ছে 17 টাকা 1 পয়সায়। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ বাণিজ্যের আয়োজনে। দেখার জন্য ধন্যবাদ।